প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো এবং যারা এসসিপি পাওয়ার প্লে প্রোগ্রামে ইতিমধ্যে যুক্ত হয়েছো তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং 1000 স্টুডেন্ট পূর্তি উপলক্ষে আজ থেকে এসসিপি পাওয়ার প্লে আয়োজিত 30 মিনিট ইংলিশ নামে এই প্রজেক্টটা আসলে শুরু হচ্ছে এবং এই ক্লাসের মধ্যে দিয়ে তোমার যে ইংরেজির খুঁটিনাটি প্রবলেমগুলো আছে মূল ক্লাস তো রয়েছেই, তার পাশাপাশি তুমি যাতে রিকভার করতে পারো, সেই সমস্যাগুলো যাতে তোমার না থাকে সেটার জন্যই আসলে এই আয়োজন। সো যারা ইতিমধ্যে জয়েন করে ফেলেছো সবাই একটু কমেন্টস করে জানিয়ে দাও আমার কথা শুনতে পাচ্ছ কিনা ক্লিয়ার। সবাই সবাই ওয়ালাইকুম আসসালাম, হিমেল, সবাই আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। আমরা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে আজকে আলোচনা করব, হিউম্যান রিলেশনশিপ নিয়ে আমাদের যে চ্যাপ্টার এবং কবিতা থেকে খুব ভালোভাবে বুঝবো এবং সেখান থেকে কিভাবে সামারি লিখতে হয় এই সময়ের মধ্যে আমরা শিখবো। এভাবেই টেক্সট বইটাকে খুব গুছিয়ে আমরা আসলে পড়ার চেষ্টা করব যাতে কোনো। ওয়ালাইকুম আসসালাম, সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, বেশ চমৎকার। এবং ঠিক সবাই যারা এই মুহূর্তে জয়েন করে ফেলেছো সবাই একটু লাইভটা শেয়ার করে দাও, সবাইকে একটু মেনশন করে দাও যারা সবাই যাতে ক্লাসটা করতে পারে। ওকে ফাইন, ক্লিয়ার যেহেতু। আচ্ছা, 30 মিনিট ইংলিশ, সেখান থেকে হয়তো কিছু সময় হয়তো বাড়তে টাড়তে পারে, অনেক বেশি কথাবার্তা না বলে আমরা ক্লাসটা তাহলে শুরু করে ফেলি এবং তোমরা সবাই কমেন্টস করে জানিয়ে দিও আসলে, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো, আমরা হিউম্যান রিলেশনশিপের লেসন 2তে যে লাভ এন্ড ফ্রেন্ডশিপ অর্থাৎ যে পয়েন্টটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? দোজ উইন্টার সানডেস এই কবিতার আদ্যপান্ত আলোচনা করব এবং যাতে তোমার সব সমস্যা, তুমি শুধু এইচএসসি না, এইচএসসিতে এখান থেকে কি আসবে, এইচএসসিতে এখান থেকে সামারি রাইটিং আসবে, ঠিক আছে? এবং এই গল্পটা আমরা এত ভালোভাবে এই কবিতাটি পড়ব সেখান থেকে একটা উইথ ক্লু অথবা উইদাউট ক্লু আসতে পারে, আর অ্যাডমিশন টেস্টে এর খুঁটিনাটি প্রশ্ন হতে পারে। সো আমরা এই ক্লাসের মধ্যে দিয়ে এইচএসসি তো কাভার করবই, অ্যাডমিশন টেস্টের গল্পও শুনবো এখান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে। ওকে ফাইন, তাহলে দেখো দোজ উইন্টার সানডেজ, সবাই পয়েন্টটির নাম লিখে ফেলো, এখান থেকে আমরা আলোচনায় ছুটবো, ঠিক আছে? দোজ উইন্টার সানডেজ, রবার্ট হেইডেনের এই কবিতা। তার আগে আমরা কবি পরিচিতি নিয়ে আমরা আসলে আলোচনা করে নিই, ঠিক আছে? আমরা এখান থেকে খেয়াল করো, দোজ উইন্টার সানডেস, একটু ভালো করে বুঝবা। এই লেখাটা থেকে রিঅ্যারেঞ্জ একটু আসতে পারে কিন্তু, ঠিক আছে? রিঅ্যারেঞ্জ আসতে পারে এবং ক্লাসের নিয়ম কানুন সম্পর্কে আলোচনা করব। এই ক্লাসের লক্ষ্য টক্ষ্য নিয়ে আমি আজকে ফার্স্ট ক্লাসে একটু বলে দেব। খেয়াল করো, রবার্ট হেইডেন বাক্যের সাবজেক্ট ওয়াজ বর্ন, বুঝতে পারছো? দেখো সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব বসেছে এবং মূল ভার্বের থার্ড ফর্ম বসেছে। এটা কিন্তু টেক্সট বই থেকে কবি পরিচিতিটা নেওয়া হয়েছে। ওয়াজ বর্ন, এই ঘটনা কখন ঘটে? যখন প্যাসিভ হলে, বাক্যটি যখন প্যাসিভ হয়, তার মানে জন্ম কিন্তু আসলে প্যাসিভ, বুঝতে পারছো? মৃত্যু আবশ্যিক, মৃত্যু অ্যাক্টিভ, মৃত্যু হবেই, তাই না? এটা আবশ্যিক, কিন্তু তোমার জন্ম নাও হতে পারতো, আমার জন্ম নাও হতে পারতো, জন্ম নিশ্চিত ছিল না, কিন্তু মৃত্যু আবশ্যিক, মৃত্যু অ্যাক্টিভ কিন্তু জন্ম প্যাসিভ। যেহেতু এটা প্যাসিভ, তাই প্যাসিভ হয়েছে বিধায় সাবজেক্ট অক্সিলিয়ারি ভার্ব, মূল ভার্বের থার্ড ফর্ম বসেছে, ঠিক আছে? রবার্ট হেইডেনের জন্ম ইনটু আ পোর ফ্যামিলি, একটা গরিব দরিদ্র পরিবারে জন্ম ছিল। দেখো যারা বিখ্যাত, শুরুতে এরকম নানা ধরনের ক্লিশের মধ্যে দিয়ে গিয়েছে। ইন ডেট্রয়েট ইন ইউএসএ ইন 1913 তার জন্ম, 1913 তার জন্ম। দেখো খেয়াল করো, ইংরেজি সাহিত্যের মডার্ন পিরিয়ড, বুঝতে পারছো? ইংরেজি সাহিত্যের যেটা আমরা বলি মডার্ন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের আধুনিক যুগ শুরু হয় 1901 থেকে এবং শেষ হয় 1939-এ, বুঝতে পারছো? 1939-এ মডার্ন পিরিয়ড কিন্তু শেষ হয়ে গেছে, 1939-এই মডার্ন পিরিয়ড শেষ, 1939-এ। তাহলে এখন কি চলতেছে? 1940 থেকে আর কোনো যুগ আসবে না, 40 থেকে এই শেষ পর্যন্ত চলতে থাকবে যেটাকে বলবো পোস্ট মডার্নিজম, উত্তর আধুনিকবাদ, বুঝতে পারছো? তার মানে
তার জন্মসন যেহেতু 1913-তে, সেই আলোকে আমরা এই রবার্ট হেইডেনকে, বুঝতে পারছো, মডার্ন পিরিয়ডের কবি বলতে পারি। এবং একাধারে উনি পোস্ট মডার্নিজমেরও প্রতিনিধিত্ব করেছে, কিন্তু আমরা রবার্ট হেইডেনকে মডার্ন পিরিয়ডের কবি বলবো, দ্য পয়েট অফ মডার্নিজম ইন ইংলিশ লিটারেচার। বুঝতে পারছো, অ্যাডমিশন টেস্টে কিন্তু এই জোন থেকে প্রশ্ন হয়েছে, পুরো ব্যাপারটাই কাভার করে দেওয়া হবে, ঠিক আছে। অ্যান্ড হ্যাড আ ডিফিকাল্ট চাইল্ডহুড, বিসেট, দেখো এখানে লিখে রাখো, বিসেট মানে পরিপূর্ণ থাকা, কোনো কিছু দিয়ে পরিপূর্ণ হওয়া, তখন বিসেট উইথ বসে। আর কোনো অবস্টাকল দিয়ে ঘেরা, কোনো বাধা প্রতিবন্ধকতা দ্বারা পরিপূর্ণ, তখন আমরা বিসেট বাই বসাই। তাহলে বিসেইটের পরে প্রিপোজিশন, আমি বললাম যে বাংলাদেশ ইজ বিসেইট উইথ ম্যানি প্রবলেমস, বাংলাদেশ নানা সমস্যায় পরিপূর্ণ, ঠিক আছে, বিসেইট উইথ। আবার রবার্ট হেইডেন আই সাইট প্রবলেমস, তার চোখের দৃষ্টি, মানে তার দৃষ্টিশক্তি ক্ষীণ ছিল, চোখের সমস্যা ছিল, সেই সমস্যাতে সে ভুগতেছিল। খেয়াল করো, হি ওয়াজ রেইজড, সে বেড়ে উঠেছিল, ইন পার্ট বাই ফস্টার প্যারেন্টস, পালক পিতামাতার কাছে, অ্যান্ড মিসড অফ ফাদার্স কেয়ারিং লাভ, এবং বাবার যে ভালোবাসা, বাবার যে স্নেহ, সেইটাকে সে আসলে কিঞ্চিত মিস করেছিল। সেইটা নিয়েই এই কবিতাতে স্মৃতিচারণ হয়েছে, একটু খেয়াল করো। বাট ইন দ্য সনেট, তার মানে এটা একটা সনেট, চতুর্দশপদী কবিতা। আমরা যে কবিতাটা পড়তে যাচ্ছি, দোজ উইন্টার সানডেজ, এটা একটা কি বলো, সনেট, 14 লাইনের একটা কবিতা। হুইচ ইজ অ্যাবাউট আ চাইল্ডহুড মেমোরি, এই কবিতার আলোচ্য বিষয় তার শৈশবের স্মৃতি নিয়ে এই কবিতার মধ্যে সে আলোচনা করেছে। হি রাইটস অ্যাবাউট আ ফাদার, সে একজন বাবার কথা বলেছে। প্রবাবলি হিজ ওন, সম্ভবত ধরে নেওয়া হয়, ক্রিটিক্সরা, এই কবিতার সমালোচকরা সাধারণত ধরে নিয়েছে তার বাবাকে নিয়েই সে লিখেছে, যেহেতু সে ছোটবেলায় তার বাবা মার স্নেহ পাই নাই, সে অর্থাৎ ফস্টার প্যারেন্টস, তার পালক পিতামাতার কাছে বেড়ে উঠেছিল। এই কবিতার মধ্যে হয়তো তার বাবার এই স্মৃতিচারণই, অন্তত নিজের বাবার স্মৃতিচারণই করেছে সে। হু ইজ হার্শ, খেয়াল করো, হার্শ, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা, হার্শ এই শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অ্যাডমিশন টেস্টে আসবে। হার্শ মানে হচ্ছে নিষ্ঠুর, কর্কশ হতে পারে, অর্থাৎ ক্রুয়েল বলতে পারো, ক্রুয়েল, বিটার বলতে পারো, তিক্ত, বিটার, রুথলেস, সিনোনিম লিখে নাও, রুথলেস, রুথলেস, ঠিক আছে, ব্রুটাল, ব্রুটাল, নিষ্ঠুর, কর্কশ অর্থে ব্যবহার হতে পারে। টাফ, টাফ, অস্ট্রে, খুব আসে কিন্তু অ্যাডমিশনে, AUSTRE, তাহলে ক্রুয়েল, বিটার, ব্রুটাল, রুথলেস, ঠিক আছে, টাফ, স্ট্রিক্ট। অর্থাৎ তার বাবা, হু ইজ হার্শ, আমাদের সবার বাবাই আসলে একটু এরকমই, তাই না, একটু কর্কশ হতে পারে। অ্যান্ড অফেন অ্যাংরি, এবং প্রায় খুব রেগে থাকতো। বাট ডাজ লাভ হিজ সন ইন হিজ ওন ওয়ে, কিন্তু এই রাগের মধ্যে দিয়েই, এই মানে দেখে মনে হচ্ছে খুবই কর্কশ মানুষটি, কিন্তু এর মধ্যে দিয়েই যে সন্তানের প্রতি এক নিভৃত প্রেম রয়েছে, ভালোবাসা লুকিয়ে আছে, সেই ব্যাপারটা কিন্তু তুলে ধরেছে। হেইডেন, দেখো, এ ব্ল্যাক আফ্রিকান, দেখো একটু মনোযোগ দাও, হেইডেন বাক্যের সাবজেক্ট আর রোট হচ্ছে কি ভার্ব। তাহলে এ ব্ল্যাক আফ্রিকান এই কথাটা কেন লিখেছে বলো? হেইডেন সম্পর্কে, রবার্ট হেইডেন সম্পর্কে আরেকটু অতিরিক্ত পরিচয় দিয়েছে। তাহলে এটাকে আমরা বলবো কি বলো? অ্যাপজিটিভ। টেক্সট বই থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে, ঠিক আছে, বা অ্যাপোজিশন বলা হয়েছে। হোয়াট ইজ অ্যাপজিটিভ অর অ্যাপোজিশন? অ্যাপজিটিভ ইজ অ্যান এক্সট্রা ইনফরমেশন অফ নাউন। এটা নাউন সম্পর্কে অতিরিক্ত পরিচয় দেয়। যেমন তোমার নাম লিখে বললাম দ্য এইচএসসি অ্যাপ্লিক্যান্ট, তাহলে এটা তোমার সম্পর্কে আরেকটু পরিচয় দিল, এটাকেই বলবো অ্যাপজিটিভ। বুঝতে পারছো? যারা 26-এর স্টুডেন্ট আছে, রবার্ট হেইডেন, তোমাদের বইতে ফ্রেডরিক ডগলাসকে নিয়ে একটা লেখা আছে, তাই না? উনিও বর্ণবাদ নিয়ে আন্দোলন করেছিল। সো এই যে রবার্ট হেইডেন, হার্লেম রেনেসার অন্যতম এক কারিগর, অর্থাৎ বর্ণবাদী এই আন্দোলন নিয়ে সেও কাজ করেছিল। ফ্রেডরিক ডগলাসকে নিয়ে রবার্ট হেইডেন লিখেছেন। উনি একজন আফ্রো আমেরিকান, আফ্রিকান এবং আমেরিকান সংকর জাতির, এ ব্ল্যাক আমেরিকান বলা হচ্ছে, হু রোট অ্যাবাউট
ব্ল্যাক এক্সপেরিয়েন্সেস অ্যান্ড হিস্ট্রি, তার মানে কৃষ্ণাঙ্গদের ইতিহাস এবং অভিজ্ঞতা নিয়ে লিখেছে, এবং এই মহান কবি ডাইড ইন 1980। বুঝতে পারছো? আচ্ছা, সবাই একটু পুরো কনসেপ্টটা একটু ক্লিয়ার করবা, আমাকে সবাই একটু জানাবো, অতিরিক্ত তথ্য দেয়। এবার আমি তোমাদের প্রশ্ন নিব। এই কবিতা শুরু করার আগে আমাদের বেশ কিছু লিটারারি ফর্ম নিয়ে, ফিগার অফ স্পিচ নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। আমরা ছোট ছোট অংশ নিয়ে আমরা আলোচনা করব। ফাইন, আয়শা খাতুন অ্যাপোজিটিভ অর অ্যাপোজিশন সম্পর্কে বলেছো, পরশ জানিয়েছো, অনেক শাহরিয়ার অ্যাপোজিটিভ, সুন্দর। আচ্ছা, নতুন বইতেও আছে, ওকে, খেয়াল করবে। এবার আমরা এখন কথা বলবো অ্যালিটারেশন নিয়ে। সবাই একটু খাতা কলম নাও। অ্যালিটারেশন, অ্যালিটারেশন শব্দের অর্থ হচ্ছে অনুপ্রাস। একটু ভালো করে বুঝো, অনুপ্রাস। আমরা কবিতাতে যাব, তার আগে এই কনসেপ্টটা সম্পর্কে আমরা একটু লিখে নিব, ঠিক আছে? অনুপ্রাস, অ্যালিটারেশন শব্দের অর্থ হচ্ছে অনুপ্রাস। সবাই একটু শেয়ার করে দিবা, এবং ঠিক আছে, সবাই একটু মেন যে ব্যাপারটা হচ্ছে শেয়ার করে দিবা। আমরা পড়ার মধ্যে ঢুকতেছি, আশা করি তোমার ভালো লাগবে, এবং এই কবিতা সম্পর্কে লেখার সক্ষমতা অর্জন করবা, এবং অনেক অজানা তথ্য সম্পর্কেও জানতে পারবা। আমরা প্রতিদিন এই আয়োজনের মধ্যে দিয়ে যাব। খেয়াল করো তাহলে, অ্যালিটারেশন, অ্যালিটারেশন শব্দের অর্থ কি? অনুপ্রাস। দেখো এই অনুপ্রাসগুলো কেমন হয় একটু খেয়াল করো। সারাস, seven sister, slept a sound sleep। সবাই নোট করে ফেলবা, নোট কিন্তু গ্রুপে জমা দিবা, এসিপির যে গ্রুপটা রয়েছে। একটু মনোযোগ দাও এখানে। আমরা কি পাচ্ছি দেখো, সারাস এস, সেভেন এস, খেয়াল করো, সিস্টার্স এস, স্লেপ্ট দেখেছো এস, সাউন্ড এস, এবং স্লিপ এস। একটু খেয়াল করো, অর্থাৎ প্রত্যেকটা শব্দের প্রথম যে অ্যালফাবেট একটা কনসোন্যান্ট, এবং একই অ্যালফাবেট রয়েছে। অর্থাৎ এই যে একটা শব্দের শুরুতে সারা এবং সেভেন, এটা কিন্তু দুটো ভিন্ন শব্দ, কিন্তু এই কনসোন্যান্টের পুনরাবৃত্তি হয়েছে। অনুপ্রাস কি তাহলে? হোয়াট ইজ অ্যালিটারেশন? অ্যালিটারেশন ইজ দ্য রিপিটেশন, রিপিটেশন তো বুঝোই, পুনরাবৃত্তি। অ্যালিটারেশন ইজ দ্য রিপিটেশন অফ কনসোন্যান্ট, কনসোন্যান্টের, ভাওয়েল হলে হবে না কিন্তু, কনসোন্যান্টের পুনরাবৃত্তি ইন দ্য বিগিনিং অফ এ ওয়ার্ড, এবং এটা শব্দের শুরুতেই হয়। দেখো খেয়াল করো, চয়ন ইজ চুইং আ চুইং গাম। দেখেছো প্রত্যেকটা শব্দের শুরুতে একই কনসোন্যান্ট সি সি এর পুনরাবৃত্তি হয়েছে। উপরে দেখো স্যামুয়েল টেইলর কোলরিজের কুবলাল খানের একটা বিখ্যাত কবিতা থেকে নেওয়া হয়েছে। 5 মাইলস, দেখেছো এম, মেন্ডারিং মানে প্রবাহিত হচ্ছে, একে বেঁকে প্রবাহিত হওয়াকে বলা হয় মেন্ডারিং, এম, মেজি এম, মোশন এম। তাহলে এই কনসোন্যান্টের পুনরাবৃত্তিকে বলা হবে অ্যালিটারেশন। বুঝতে পেরেছো সবাই? হোয়াট ইজ অ্যালিটারেশন? অনুপ্রাস, এটা কি সবাই বুঝেছো? অ্যালিটারেশন ইজ দ্য, দেখো খেয়াল করো, অ্যালিটারেশন ইজ দ্য রিপিটেশন অফ কনসোন্যান্ট, কনসোন্যান্টের পুনরাবৃত্তিকে বলা হবে অ্যালিটারেশন। সবাই কি কনসেপ্টটা কি বুঝেছো? ওকে সত্যজিৎ, যোগাযোগ করব, আমি করব। অ্যালিটারেশন দেখেছো, চয়ন ইজ চুইং আ চুইং গাম, প্রত্যেকটা শব্দ ভিন্ন, কিন্তু তার প্রথম অ্যালফাবেটটা কিন্তু একই কনসোন্যান্ট সি সি সি। এই কনসোন্যান্টের অন্তত দুবার যদি ব্যবহার হয়ে থাকে সেটাই অ্যালিটারেশন বলে গণ্য হবে। অ্যালিটারেশন ইজ দ্য রিপিটেশন অফ কনসোন্যান্ট, কনসোন্যান্টের পুনরাবৃত্তি। ওকে ফাইন, কনসোন্যান্টের পুনরাবৃত্তি। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কনসেপ্ট থেকে কোশ্চেন এসেছিল, এই দুটো কোশ্চেন, দ্য রিপিটেশন অফ বিগিনিং
কনসোন্যান্ট সাউন্ড ইজ নোন অ্যাজ, তাহলে কনসোন্যান্ট সাউন্ডের বিগিনিং হতে হবে, কিন্তু শুরুতে হবে, আবার শেষে হয়ে গেলে মাঝে হয়ে গেলে এটা অ্যাসোনেন্স বলা হবে। এটা এইচএসসি তে আসে না, এই কবিতার মধ্যে যদিও আছে। খেয়াল করো, বিগিনিং অফ কনসোন্যান্ট, কনসোন্যান্টের পুনরাবৃত্তিকে কি বলবা তাহলে বলো? পার্সনিফিকেশন, এটা সম্পর্কেও জানবো কারণ এই কবিতার মধ্যে আছে। অ্যালিটারেশন এবং রেইম। বলে ফেলো, উত্তর দাও সবাই। হ্যাঁ, দেওয়া হয় নাই, কাল থেকে এটা দেওয়া হবে, লেখা হয়েছে 6টা প্যারাগ্রাফ, মোট আমি 11টা প্যারাগ্রাফ দিব, 6টা প্যারাগ্রাফের কাজ শেষ হয়েছে, কালকে ইনশাল্লাহ পেয়ে যাবে। ওকে ফাইন। অ্যালিটারেশন, অ্যালিটারেশন ইজ দ্য রিপিটেশন অফ, কবিতার মধ্যে কিন্তু খুঁজে বের করে দিবা ভাইয়া কোনটা অ্যালিটারেশন হয়েছে, কোন লাইন, সেটা বুঝাই দিবা। ওকে ফাইন। অ্যালিটারেশন ইজ দ্য রিপিটেশন অফ কনসোন্যান্ট, অ্যালিটারেশন হচ্ছে কনসোন্যান্টের পুনরাবৃত্তি, কনসোন্যান্টের পুনরাবৃত্তি। সুন্দর। আচ্ছা, ওকে ফাইন। দেখো, তোমার যে কনসেপ্টটা নেওয়া হয়েছে আলামিন চৌধুরী, একটু তুমি সদ্য জয়েন করে ফেলেছো। এবার দেখো তো, হোয়াট ফিগার অফ স্পিচ ডু ইউ ফাইন্ড বার্ডিং বিউটি, এই দুটোর মধ্যে কোন ফিগার অফ স্পিচ পাচ্ছ? দেখেছো শুরুতে বি আছে, দেখছো বি, আবার বিউটি এখানেও কি আছে বলো? বি। এই কনসোন্যান্টের পুনরাবৃত্তি হলে সেটাকেই আমরা বলবো অ্যালিটারেশন। অ্যালিটারেশন ইজ দ্য রিপিটেশন অফ কনসোন্যান্ট। যারা বলছো যে এই কনসেপ্টটা আমরা বুঝি নাই, ঠিক আছে, অ্যালিটারেশন, তারা এখন কবিতার কাছে চলে আসবে, যেটা আমাদের টেক্সট বইতে আছে। বই নিয়ে বসে পড়ো, পুরো কনসেপ্ট গুলো শুনবা, পুরো কবিতাটা ব্যাখ্যা করবা। যারা, আমি আরেকটু কথা বলি, আমি আমার সমালোচনা করার উদ্দেশ্য না আসলে, যদিও যেই বইটা স্টুডেন্টরা খুব বেশি ফলো করে, বিশেষ করে ঢাকার বাইরে অনেক বেশি ফলো করে, ঢাকায় থেকে ঢাকার বাইরে ফলো করে, কি যেন টেক্সট হ্যাকট্যাক এরকম একটা বই আছে, আরো বেশ কিছু বই আমি দেখলাম, কারোরই সামারি লেখা কিন্তু ঠিক হয়নি। আমাদের এখান থেকে কিন্তু 25-এর যারা আছো, সামারি আসার সম্ভাবনা 80%। বুঝতে পারছো? যারা 25 ব্যাচের আছো, সুন্দর, যারা 25 ব্যাচের রয়েছে তাদের কিন্তু এখান থেকে সামারি আসবে এই কবিতা থেকে। এই বছরে যারা এইচএসসি দিবা, সামারি আসার কনসেপ্ট 80%। এবং আমি কবিতাকে আমরা এমন ভাবে পড়বো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাম্পলিফিকেশন আসে, অর্থাৎ কবিতার মধ্যে থেকে একটা লাইন থাকবে, বর্ণনা করতে বলবে, ঠিক আছে। আর আমাদের এইচএসসি তে সামারি আসবে, পুরো ব্যাপারটাই যেন কনসেপ্ট গুলো যাতে ক্লিয়ার থাকে। এবার দেখো, খেয়াল করো। আচ্ছা, এই কনসেপ্টটাতে আমরা আসি, পয়েমটাতে আসি আগে, তারপরে এই প্রশ্নের উত্তর দিবা। এই পয়েমটা 3টা স্ট্যান্জাতে লেখা। কয়টা স্ট্যান্জা? দেখো, বই নিলে বই তোমরা ওপেন করো, আমার কাছে যে বই আছে দেখো, দোজ উইন্টার সানডেস, এই কবিতাটা বের করো টেক্সট বই থেকে, দেখবা যে 3টা প্যারা, অর্থাৎ প্যারাগ্রাফের প্যারা বলা হয়, কবিতাকে প্যারা বলা হয় না, কবিতাকে বলা হয় স্ট্যান্জা, স্তবক। এখানে লিখলে তো বুঝতে পারবা। স্ট্যান্জা অর্থাৎ 3 স্ট্যান্জা, 3টা স্তবক আছে, বুঝতে পারছো? এবং দেখো, এটা 1 2 3 4 5 লাইনে আছে। এই প্রথম স্তবকটা 5 লাইনের মধ্যে আছে, একটু ভালো করে বুঝো। সানডেস টু মাই ফাদার গট আপ আর্লি, রবিবারেও, অর্থাৎ রবিবারগুলোতে, সানডেস বলেছে, রবিবারগুলোতেও আমার বাবা ভোরে উঠতেন। অর্থাৎ আমরা জানি আমেরিকাতে রবিবার ছুটির দিন থাকে, ইউরোপ আমেরিকার দেশগুলোতে রবিবার ছুটির দিন থাকে। বলতেছে সানডেস টু, এই যে সানডেস টু কনসেপ্টটা ভালো করে বুঝো। এই যে এখানে এই যে টু, আরো ইন্টেন্সিফায়ার, মডিফায়ারে শুনেছো, ইন্টেন্সিফায়ার তীব্রতা বোঝাচ্ছে। বলছে রবিবারগুলোতেও আমার বাবা খুব ভোরে উঠতেন। রবিবার তো তার ছুটি, তার তো ভোরে ওঠার কথা না, ওই দিন অন্তত রেস্ট নেওয়ার কথা, কিন্তু সেই রবিবারগুলোতেও তার বাবা, কবি বলছে আমার বাবা খুব ভোরে উঠতো। তাহলে এই টু শব্দ দিয়ে কি বোঝাচ্ছে খেয়াল করো। দ্য ওয়ার্ড, তোমরা লম্বা করে লেখো, টু, এই টু শব্দটি জোর দিয়েছে, জোর দেওয়ার ইংরেজি কি বলো? emphasizes, জোর দিয়েছে। কিসের উপরে জোর দিয়েছে? emphasizes that
ফাদার্স বাবার যে ওয়ার্কস, দেখো খেয়াল করো, আমরা দেখেছি সানডেস টু মাই ফাদার গট আপ আর্লি। এই যে কনসেপ্টটা আমরা পাচ্ছি, এই টু শব্দটি এমফাসাইজ করেছে ফাদার্স হার্ডওয়ার্ক ওয়াজ নট লিমিটেড, তাই না? ফাদার্স হার্ডওয়ার্ক ওয়াজ নট লিমিটেড টু আওয়ার্স, একটা নির্দিষ্ট ঘন্টার মধ্যে। উইকেন্ডস, এই উইকেন্ডের মধ্যে সীমাবদ্ধ না, বরং সে আরো কাজ চালিয়ে যাও। কনসেপ্ট একটু বুঝো। বলতেছে সানডেস টু মাই ফাদার, সানডেস টু মাই ফাদার গট আপ আর্লি, রবিবারগুলোতেও আমার বাবা খুব ভোরে উঠত। রবিবারগুলোতেও, ওই দিন তার উঠার কথা ছিল না। তার মানে এই টু শব্দটি জোর দিয়েছে, দ্য ওয়ার্ড টু এমফাসাইজেস দ্যাট ফাদার্স হার্ডওয়ার্ক, বাবার যে কঠোর পরিশ্রম, ওয়াজ নট লিমিটেড টু আওয়ার্স, একটা ঘন্টার মধ্যে সীমাবদ্ধ না, ওয়াজ নট লিমিটেড টু উইকেন্ড, ওয়াজ নট লিমিটেড টু উইকডে, রাদার হি কন্টিনিউড হিজ হার্ডওয়ার্ক, বরং সে তার কঠোর পরিশ্রম চালিয়ে গিয়েছে। ভালো করে বুঝো। and put his clothes on in the blue black cold, এই যে ব্লু ব্ল্যাক, ভালো করে কনসেপ্টটা নিও, আমরা কিন্তু অ্যাডমিশনটাও যাতে কাভার হয়। এই ব্লু ব্ল্যাক শব্দটি দিয়ে কি বোঝাচ্ছে? ব্লু ব্ল্যাক শব্দ দিয়ে এক্সট্রিম উইন্টারকে বোঝাচ্ছে, এক্সট্রিম উইন্টার, তীব্র শীতকে বোঝাচ্ছে। এবং এটা সম্ভবত, পসিবলি, সম্ভবত বিফোর ডন, অর্থাৎ সূর্য ওঠার আগের সময়টাকে বোঝাচ্ছে। ওই সময় তো প্রচুর শীত থাকে, বুঝছো? বিফোর ডন। এবং সম্ভবত সূর্য ওঠার আগের সময়কে বোঝাচ্ছে। ব্লু ব্ল্যাক কোল্ড, ব্লু ব্ল্যাক কোল্ড, এই শব্দটি আসলে কি অর্থে ব্যবহার হয়েছে আমরা সেটা বললাম। এক্সট্রিমলি, খেয়াল করো, এক্সট্রিমলি উইন্টার, তীব্র শীত অর্থে বসেছে। সবাই একটু এই কনসেপ্টটা, সবাই এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা সবাই একটু দেখো। দেখো এই টপিকসটার নাম বলতেছি অক্সিমোরন। অক্সিমোরন বাংলাতে আমরা বলবো বিরোধালঙ্কর। ভালো করে বুঝো। হি ইজ রেগুলারলি ইরেগুলার, হি ইজ রেগুলারলি ইরেগুলার, সে নিয়মিত অনিয়মিত, অর্থাৎ তার না আসাটাই নিয়ম। একদিন ক্লাস করে, একদিন করে না, একদিন করে, একদিন করে না। শিক্ষক বলল, আরে তুমি তো দেখছি ইউ আর রেগুলারলি ইরেগুলার, তুমি তো নিয়মিত অনিয়মিত, তোমার না আসাটাই নিয়ম। দেখো একটা বাক্যে যখন প্রদত্ত শব্দ এবং বিপরীত শব্দ একে অন্যের বিপরীত থাকে, তখন ওই শব্দটাকে বলা হয়, ওই বাক্যকে বলা হবে অক্সিমোরন, বিরোধালঙ্কর। দেখো আবার বলি, দেয়ার লাভ অ্যাফেয়ার, তাদের যে প্রেমের সম্পর্ক চলতেছে, বুঝতে পারছো? দ্য লাভ অ্যাফেয়ার ইজ অ্যান ওপেন সিক্রেট। দেখো ওপেন আর ওপেনের বিপরীত শব্দ হচ্ছে সিক্রেট, খোলামেলা আবার গোপন। এই একে অন্যের বিপরীত শব্দ যখন পাশাপাশি বসে তখনই সেটাকে বলা হয় অক্সিমোরন। মনে থাকবে? অর্থাৎ মূল শব্দ আর আবার দেখো, হি ইজ কনস্ট্রাকটিভলি টু ডিস্ট্রাকটিভ, কনস্ট্রাকটিভলি, দেখো খেয়াল করো, টু ডিস্ট্রাকটিভ। এই কনস্ট্রাকটিভের বিপরীত কি? গঠনমূলক আর ধ্বংসাত্মক। অর্থাৎ সে যতটা না গড়ে তোলে তার থেকে বেশি ধ্বংস করে। এই একে অন্যের বিপরীত যখন বসে তখনই তাকে বলা হয় অক্সিমোরন, বিরোধ তৈরি করে, বিরোধ।
ঠিক এখানেও দেখো বলছে ব্লু ব্ল্যাক কোল্ড, আমাদের কবিতার মধ্যে দেখো বলা হচ্ছে ব্লু ব্ল্যাক কোল্ড। এই অক্সিমোরন কনসেপ্টটা কি বুঝতে পেরেছো কিনা সবাই বলো তো একটু। থাকবে, বলো তো একটু কনসেপ্টটা কি বুঝতে পেরেছো কিনা। অক্সিমোরন কি? একে অন্যের বিপরীত বোঝাচ্ছে। এই বিপরীত কনসেপ্টটাকেই বলা হয়, খেয়াল করো সবাই একটু জানাও দেখি। ওকে, দেখো ব্লু ব্ল্যাক কোল্ড, নীল কালো ঠান্ডা, হ্যাঁ আবিধানিক ভাবে এভাবেই বলা হচ্ছে। দেখো সানডেজ টু মাই ফাদার গট আপ আর্লি, রবিবার গুলোতেও আমার বাবা খুব ভোরে উঠত। নীল কালো, ব্লু ব্ল্যাক কোল্ড, শীতের ঠান্ডায় পুট হিজ ক্লোথস, গরম পোশাক পরে নিতেন। দেন তারপর উইথ ক্র্যাকস হ্যান্ড দ্যাট অ্যাক্ট, ফাটা ব্যথাযুক্ত হাত নিয়ে, ফ্রম লেবার ইন দ্য উইকলি ওয়েদার মেড। আমাকে একটু কেউ বলো তো, এই উইকলি ওয়েদার মেড এটা আসলে কিসের উদাহরণ? দেখো এখানে উইকলি ডব্লিউ আছে, আবার ওয়েদার ডব্লিউ আছে, একই কনসোনেন্টের পুনরাবৃত্তি হয়েছে। কেউ একটু উত্তর জানাও তো। হ্যাঁ প্রতিদিন ক্লাস হবে আশা করি। আমাকে একটু সবাই উত্তর জানাও তো। উইকলি ওয়েদার মেড, উইকলি ডব্লিউ আবার ওয়েদার ডব্লিউ, এই যে কনসোনেন্টের পুনরাবৃত্তি হয়েছে এটাকে আসলে কি বলবা? কনসোনেন্টের পুনরাবৃত্তি হয়েছে, সবাই একটু জানিয়ে দাও তো দেখি। কনসোনেন্টের অ্যালিটারেশন, লাবিবা ফাইন, লাবিবার কথা বলেছে নাসির। অ্যালিটারেশন দারুন, অ্যালিটারেশন সুন্দর, অ্যালিটারেশন। শাহিন অ্যান্সার করেছে, হিমেল অ্যান্সার করেছে অ্যালিটারেশন। অ্যালিটারেশন কি বুঝতে পেরেছো? মাইনুর অসাধারণ, সাবিনা আক্তার এই তো অ্যালিটারেশন। সাদিয়া অ্যালিটারেশন, অ্যালিটারেশনের কথা বলছে। আয়শা খাতুন দারুন। অ্যালিটারেশন কিন্তু প্রশ্ন হবে, অ্যালিটারেশন ঠিক আছে। হ্যাঁ প্রতিদিন আজকে থেকে শুরু হলো আমাদের যে এসিপি পাওয়ার প্লে প্রোগ্রাম, জানোই 1000 স্টুডেন্ট ক্রস করেছে। এটা আমি ভীষণভাবে আনন্দিত এবং এসিপির সাথে থাকতে পেরে, এবং আমাদের যে এই যে একটা বৃহৎ প্ল্যাটফর্মের দিকে আমরা যাচ্ছি, এটার জন্য স্টুডেন্টরা যে আস্থা রাখছে এটা খুবই ভালো লাগছে, এবং সেটারই উদ্বুদ্ধমূলক এই কার্যক্রম বলতে পারো। যেখানে যদিও 30 মিনিট ইংলিশ নাম দেয়া হয়েছে, বাট এটা একটু বেশিও বড় হয়ে যেতে পারে। যেমন এই পোয়েমটা 2টা পার্ট লাগবে আসলে। অ্যালিটারেশন সবাই, ইফতি দারুন। তাহলে বলতেছে সেই হাত ফেটে গেছে, ব্যথাযুক্ত হাত নিয়ে সপ্তাহের অন্যান্য দিনগুলো কঠোর পরিশ্রমের ক্লান্তি নিয়েও, একটু লাইনটা বুঝো। এই দুটো লাইনের মধ্যে দেখো, এই পুরো দুটো লাইনটার মধ্যে খেয়াল করো, এই পুরো দুটো লাইনের মধ্যে বাবা কঠোর পরিশ্রম করেছে। তাই আমরা বলতে পারি ফাদার্স, দেখো খেয়াল করো, ফাদার নট অনলি ওয়ার্কস হার্ড, বাবা শুধু কঠোর পরিশ্রমই করে না, ভালো করে বুঝো কি বলেছে। হাত শীতে ফেটে গেছে, সেই ব্যথাযুক্ত হাত নিয়ে সপ্তাহের অন্যান্য দিন ক্লান্তিকর কঠোর পরিশ্রমের সেই ক্লান্তি নিয়েও ব্যাং ফায়ার ব্লেজ, আমাকে সবাই বলো, হিমেল বলো, ইপ্তি, যারা সবাই বলো আবারও, এটা কিসের উদাহরণ পেলে? ব্যাং ফায়ার ব্লেজ, এটা কিসের উদাহরণ? দেখো বি এবং বি অ্যালিটারেশনের উদাহরণ, দেখেছো? ব্যাং ফায়ার ব্লেজ, আমরা বলেছি সেই সারা সপ্তাহ জুড়ে কঠোর পরিশ্রমের ক্লান্তিকর অবস্থা নিয়েও ব্যাংড ফায়ার ব্লেজ, আবার সে আগুন জ্বালাচ্ছে। তাই আমরা বলতেছি হ্যাঁ এই দুটো লাইনের মধ্যে বাবা কঠোর পরিশ্রম করতেছে। শুধু কি কঠোর পরিশ্রমই করে যাচ্ছে, আউটপুটটা কি? পরিবারের শান্তি নিশ্চিত করা, পরিবারের যে কি বলো
পরিবারের যে কমফোর্ট নিশ্চিত কথা আমরা বলতেছি ফাদার নট অনলি ওয়ার্কস হার্ড, বাবা শুধু কঠোর পরিশ্রমই করছে না, বাট অলসো, দেখো নট অনলির পরে কি লিখেছো, ওয়ার্কস, ভার্ব সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে এর যোগ করেছো, বাট অলসোর পরেও দেখো ভার্ব সিঙ্গুলার লিখতেছি, এদেরকে প্যারালেল বলে। এনশিওরস ফ্যামিলিজ কমফোর্ট, কিভাবে বুঝলাম ফ্যামিলিজ কমফোর্ট নিশ্চিত করেছে, বাই মেকিং ফায়ার, আগুন জ্বালিয়ে, ঘর গরম করে, বুঝতে পারছো, বাই মেকিং ফায়ার। দেখো সামারি বানিয়ে লিখতে হয়, আমি তো লিখে দিব, আমি এই সব লেখাকে এক করে একটা নোটস দিব, কিন্তু তুমি যাতে লিখতে পারো, ধরো এইটুকু পরীক্ষা আসলো বা দুইটা স্ট্যান্ডে আসলো, তখন তো লেখা চেঞ্জ হয়ে যাবে, বাই মেকিং ফায়ার। তাহলে কিভাবে বুঝলাম, দেখো এই দুটো লাইনের মধ্যে দিয়ে প্রকাশ পাইছে বাবা কঠোর পরিশ্রম করতেছে, এবং এই লাইনের মধ্যে প্রকাশ পেয়েছে ব্যান্ড ফায়ার ব্লেজ, আগুন জ্বালিয়ে, মানে কি ঘর উষ্ণ করার মধ্যে দিয়ে পরিবারকে। তাই আমরা বলেছি ফাদার্স নট অনলি ওয়ার্কস হার্ড, বাবা শুধু কঠোর পরিশ্রমই করছে না, বাট অলসো নিশ্চিত করেছে, এনশিওর করেছে, কি নিশ্চিত করেছে, ফ্যামিলিজ কমফোর্ট অ্যান্ড হ্যাপিনেস বাই মেকিং ফায়ার। নো ওয়ান থ্যাঙ্কড হিম, কিন্তু কেউ তাকে ধন্যবাদ পর্যন্ত জানায়নি। ল্যাক অফ রিকগনিশন ফুটে উঠেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসেছে, এই লাইনটার মধ্যে দিয়ে কি ফুটে তুলেছে? নো ওয়ান থ্যাঙ্কড হিম, কেউ তাকে ধন্যবাদ, সে যে এই ছুটির দিনে একটু রেস্ট না নিয়ে, এই যে কোথায় বলো, ব্লু ব্ল্যাক কোল্ড বলতে কি বুঝাইছে, পসিবলি বিফোর ডন, সূর্য ওঠার আগেও উঠে এসে এই ঘর উষ্ণ করার এই যে মহান দায়িত্ব পালন করতেছে, তাহলে পরিবারের সদস্যরা, তার সন্তানেরা তাকে তো অন্তত ধন্যবাদ জানাবে। নো ওয়ান থ্যাঙ্কড হিম, এই প্রশ্ন এসেছে, এটা দিয়ে কি বুঝাইছে বলো, লিখে নাও, ল্যাক অফ রিকগনিশন বুঝিয়েছে, ন্যূনতম স্বীকৃতি পর্যন্ত দেয় নাই। বুঝতে পেরেছো? বুঝেছো কিনা সবাই জানো, একটু কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? প্রথম স্ট্যান্জা সম্পর্কে বুঝেছো? রবিবারের দিনগুলোতেও আমার বাবা খুব ভোরে উঠত, নীল কালো শীতের ঠান্ডায় পোশাক পরে নিত, তারপর ফাটা হাত, ব্যথাযুক্ত কাপা হাত নিয়ে সপ্তাহের অন্যান্য দিনের কঠোর পরিশ্রমের ক্লান্তি নিয়েও আগুন জ্বালাতো। নো ওয়ান থ্যাঙ্কড হিম, কেউ তাকে ধন্যবাদ জানায়নি। আমরা এখানে দেখেছি বাবার নিভৃত, স্যাক্রিফাইস, সেলফলেসনেস, নিঃস্বার্থতা, প্যারেন্টাল লাভ। এই কবিতার এইটুকু সমান আলোচ্য বিষয়। এই ফার্স্ট স্ট্যান্জা শোজ, তোমাকে যদি বলা হয় এই প্রথম স্ট্যান্জা কি তুলে ধরেছে, ওকে ফাইন, ক্লিয়ার হইলেই ভালো লাগে। সবাই একটু স্বতঃস্ফূর্ত জয়েন করে। হ্যাঁ আজকে আমি সব একটা অ্যানাউন্স ওইভাবে, হ্যাঁ পিডিএফ পাবা, এটা আমি গ্রুপে পোস্ট করবো এই পুরোটা এইভাবেই, তারপর তোমার মতো করে নোট করবা। এই হিমেল, এই বলো এই ফার্স্ট স্ট্যান্জার আলোচ্য বিষয় কি? এই ফার্স্ট স্ট্যান্জা শোজ, এই প্রথম স্তবক দেখিয়েছে দ্য প্যারেন্টাল সেলফলেস লাভ, নিঃস্বার্থহীন যে ভালোবাসা, পৈতৃক ভালোবাসা, পিতার ভালোবাসা, সেটা তুলে ধরেছে। এবং উনি কখনোই প্রত্যাশা, বলেছে নো ওয়ান থ্যাঙ্কড হিম, কখনোই সে ধন্যবাদ পর্যন্ত পাই নাই। আমরা পরের স্ট্যান্জাতে যাই। দেখো এই স্ট্যান্জার আলোচ্য বিষয় ছিল, এবং একটু মনোযোগ দিবা, এটা একেবারেই ফ্রি ভার্সে লেখা, অর্থাৎ মুক্তাক্ষরে লেখা, কোনো লাইনের সাথে কোনো লাইনের মিল নাই, এগুলো নিয়ে আমি আলোচনা করে দিব। আমরা সেকেন্ড স্ট্যান্জাতে চলে যাই, খেয়াল করো। আই উড ওয়েক অ্যান্ড হেয়ার, মানে এই বাক্যটা কিন্তু এমন ছিল, আই উড, আমি জেগে উঠতাম, অ্যান্ড আই উড হেয়ার, বুঝতে পারছো, এবং আমি শুনতে পেতাম, আই উড হেয়ার। যাই হোক, এর মধ্যে একটু কনসেপ্টটা ক্লিয়ার করো। দেখো অ্যান্ড হচ্ছে কনজাংশন, বুঝতে পারছো, কনজাংশনের আগে আইউড আছে, তাহলে উৎপাদকের মতো কমন নিয়েছে, একবার নিয়েছে, আইউড একবার কমন নিয়েছে, আই উড ওয়েক অ্যান্ড হেয়ার, তার মানে যে জেগে উঠতাম কে, আমি, এবং শুনতে পেতামও আমি। অ্যান্ড দ্বারা একাধিক একই সাবজেক্টের কাজ হয়েছে, যুক্ত হয়েছে। পুরো বাক্যটা ছিল আই উড ওয়েক অ্যান্ড আই উড হেয়ার, সেই আই উডকে কমন নিয়ে একবার ব্যবহার করেছে উৎপাদকের মতো, আই উড ওয়েক অ্যান্ড হেয়ার, আমি জেগে উঠতাম এবং শুনতে পেতাম দ্য কোল্ড স্প্লিন্টারিং ব্রেকিং,
এই লাইনটার মধ্যে কোল্ড স্প্লিন্টারিং প্রশ্ন হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছিল, ঠিক আছে। কোল্ড স্প্লিন্টারিং এটা একটা পার্সোনিফিকেশন, পার্সোনিফিকেশন লিখে রাখো, পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশন হচ্ছে ব্যক্তি না কিন্তু ব্যক্তির মতো আচরণ করে, বুঝতে পারছো? আমি এখন বললাম দেখো তোমাদের বহুল পার্সোনিফিকেশনের উদাহরণ দিই, তোমরা বহুল প্রচলিত তোমরা বাক্য, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় স্রোত জানেই না পৃথিবীতে অপেক্ষা নামক কোনো শব্দ আছে। এই বলো অপেক্ষা করার কাজ কার? আমাদের মানুষের। কিন্তু সময় স্রোত কখনোই, দেখো খেয়াল করো, সময় স্রোত অপেক্ষা করার কাজ তো সময় স্রোতের না, তাই না? অপেক্ষা করার কাজ কার বলো? মানুষের। কিন্তু অপেক্ষা করছে কে? সময় এবং স্রোত। কনসেপ্টটা কি বুঝতে পেরেছো? সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। পার্সোনিফিকেশন, এই পার্সোনিফিকেশন বুঝেছো? ব্যক্তি না কিন্তু ব্যক্তির মতো কিছু। পার্সোনিফিকেশনের উদাহরণ দিবে তো? পার্সোনিফিকেশন কাকে বলে? নন লিভিং থিং, অর্থাৎ আমি সহজ ভাষায় বলি ব্যক্তি না কিন্তু ব্যক্তির মতো করে কাজ করছে। তোমার দরজায় আমি ধরো বললাম অপরচুনিটি ইজ নকিং এট দ্য ডোর, সুযোগ দরজায় এসেছে। এই সুযোগ কি কখনো দরজায় আসে? আমার ক্লাস শেষ হলে গেলে দরজায় নক করবে মানুষ, কিন্তু আমি বলতেছি সুযোগ দরজায় এসেছে। সুযোগ এখানে ব্যক্তির মতো কাজ করেছে, এদেরকে বলা হয় পার্সোনিফিকেশন। আমি বললাম দেখো শেয়ালের লেজ কেটে গেছে, দ্য ফক্স কল্ড এ মিটিং, শেয়াল মিটিং ডেকেছিল। কল্ড আ মিটিং, শেয়াল মিটিং ডাকলো। এই শেয়াল কি মিটিং ডাকতে পারে? মিটিং ডাকার কাজ তো মানুষের, কিন্তু এখানে শেয়াল ডেকেছিল। দিস ইজ কল্ড পার্সোনিফিকেশন। বিরহ তুমি ওইখানে যেও না, একটু থামো, আমিও তোমার সাথে যাব। দেখো বিরহকে, দুঃখকে আমি এমন ভাবে আমন্ত্রণ বলতেছি এবং বলছি তুমি ওখানে যেও না, আমি তোমার সাথে যাব, স্টে স্টে, থামো। এমন ভাবে সম্বোধন করা হচ্ছে যেন মানুষের মতো। দিস ইজ কল্ড পার্সোনিফিকেশন। বুঝতে পারছো? পার্সোনিফিকেশন। ওকে ফাইন আরিফ। হ্যাঁ, দ্য সান কিসড মাই চেকস, তাহলে ব্যক্তি না কিন্তু ব্যক্তির মতো আলোচনা করছে। ফাইন আসিয়া খাতুন। ঠিক এখানে কেমন হয়েছে? কবি বলতেছে আই উড ওয়েক অ্যান্ড হেয়ার, আমি জেগে উঠতাম এবং শুনতাম কোল্ড স্প্লিন্টারিং ব্রেকিং, ঠান্ডা যেন ভেঙে চুড়ে যাচ্ছে, অর্থাৎ চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এমন ভাবে বলতেছে ঠান্ডা মানুষের মতো কাজ করতেছে। দিস ইজ কল্ড পার্সোনিফিকেশন। আমি জেগে উঠতাম এবং শুনতাম ঠান্ডা যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। হোয়েন দ্য রুমস ওয়ার ওয়ার্ম, যখন রুম গরম হতো, উষ্ণ হতো, হি উড কল, তিনি আমাদেরকে ডাকতেন। যখন রুম গরম হতো, বাবার কি দারুণ স্নেহ প্রকাশ পাইছে, চিন্তা করতে পারছো? তার আগে সন্তানদেরকে ডাকতো না। অ্যান্ড স্লোলি আই উড রাইজ অ্যান্ড রেজ, আমি ধীরে ধীরে উঠতাম। এই অ্যাডভার্বের একটা বিশাল গুরুত্ব আছে, 1 ঘন্টা আলোচনা করা যায়, এইচএসসির জন্য দরকার নাই। অ্যান্ড স্লোলি আই উড রাইজ অ্যান্ড রেজ, আমি ধীরে ধীরে উঠতাম, পোশাক পরে নিতাম। ফেয়ারিং দ্য করনিক অ্যাঙ্গার্স, এই যে করনিক, বুঝতে পারছো? এই করনিকের নানা ধরনের ব্যবহার আছে। এটাকে দীর্ঘ বলা, দীর্ঘসূত্রিতা, যেটাকে আমরা লং টার্ম বলতে পারি করনিক, বুঝতে পারছো? লং টার্ম, যেটাকে আমরা বলতে পারি প্রলং। প্রলং অ্যাডজেক্টিভ করে দাও, অ্যাঙ্গার্স নাউনকে মডিফাই করেছে, অ্যাডজেক্টিভ প্রলং। আমরা যেটাকে বলতে পারি, যদি মেডিকেলের ভাষায় বলো, যে রোগের কোনো ওষুধ নাই, অর্থাৎ ইনকিউরেবল, যে রোগের কোনো ওষুধ নাই, মারাত্মক অর্থে বসে। ক্রমাগত, এটা নেতিবাচক অর্থে বসে। পারপিচুয়াল, পারপিচুয়াল ক্রমাগত, নেতিবাচক ভাবে এটা চলতেই থাকতেছে, বুঝতে পারছো? এই ধরনের করণিক, এক কথায় খুব নেতিবাচক কথা, দীর্ঘমেয়াদী যে সমস্যাটা রয়েছে। ফেয়ারিং দ্য করনিক অ্যাঙ্গার্স অফ দ্যাট হাউস, আমরা প্রায়ই করনিক অ্যাঙ্গার্স, একটা রাগ, একটা ক্রোধ। এই পরিবারের মধ্যে ক্রোধ কিসের জন্ম নেয়, কেন জন্ম নেয় বলতো? পরিবারের মধ্যে রাগের জন্ম কেন হতে পারে? পরিবারের মধ্যে রাগের জন্ম হইতে পারে, এটা আমার কাছে যেটা মনে হয়, বা কবিতায় যে কনসেপ্টটা তুলে ধরেছে, যেহেতু দারিদ্রতা ছিল, একটা ফাইন্যান্সিয়াল স্ট্রাগল চলতেছিল,
করণিক মানে পারপিচুয়াল, ক্রমাগত। করণিক মানে লং টার্ম, দীর্ঘদিন ধরে যা চলে আসতেছে। যদি মেডিকেলের ভাষায় বলি, করণিক মানে ইনকিউরেবল, যে রোগের আর অনেক দিন ধরে চলতেছে, আর কোন ট্রিটমেন্ট নাই। তাহলে পরিবারের কেমন হয়েছিল এই রবার্ট হেইডেনের পরিবার? কারণ ডেট্রয়েটের এক গরিব পরিবার ছিল। তার মানে এই গরিব পরিবারের মধ্যে সব থেকে বেশি কি চলে বলো? ফাইন্যান্সিয়াল স্ট্রাগল চলে, অর্থনৈতিক যে সংগ্রাম চলে, সেটা নিয়েই তো একটা ক্রোধের জন্ম রয়েছে পরিবারের মধ্যে। বুঝতে পেরেছো কিনা বলো? ওকে ফাইন। তোমরা যে কমার্সের স্টুডেন্ট এটা মনে প্রাণে বোঝা যাচ্ছে। কোম্পানি ব্যবসার মতো পার্সোনিফিকেশন, বাহ দারুণ বলেছো। ঠিক আছে, এটা একটা ক্লাস, এটা ফ্রি হোক, এটা পেইড হোক, এত কি, এটা একটা ক্লাস। ক্লাসকে ক্লাসের মতো করে নাও, বুঝতে পারছো? ক্লাসকে ক্লাসের মতো। আর আমার ক্লাস যদি ভালো লাগে, বুঝতে পারতেছো, তোমার কাছে উপকারী হচ্ছে, বা এসসিপির এই ক্লাসগুলো, সেটাই তোমাদের জানানোর উদ্দেশ্য আসলে এই ক্লাসের মধ্যে। ওকে, এই দেখো এবার স্পিকিং ইনডিফারেন্টলি, খুব ভালো শব্দ কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে অনেকবার এসেছে। ইনডিফারেন্টলি শব্দের অর্থ উদাসীন ভাবে, অ্যাডভার্ব, উদাসীন, উদাসীন ভাবে। ডিফারেন্ট আর ইনডিফারেন্ট না কিন্তু, উদাসীন ভাবে। লেখো রিলাক্টেন্টলি, খেয়াল করো, রিলাক্টেন্টলি। খুব পরীক্ষাতে আসে, অ্যাডমিশন উপযোগী শব্দ লিখলাম, রিলাক্টেন্টলি। অ্যাপাথেটিক্যালি, স্পষ্ট লিখে নিলাম। উদাসীন ভাবে, কেয়ারলেসলি। কেয়ারলেসলি শব্দ তো আর পরীক্ষায় আসবে না, বুঝছো না? জানার জন্য লিখতে পারো এই, আর এটা জানো পরীক্ষায় সব আসবেও না। পরীক্ষা উপযোগী শব্দ হচ্ছে বা এসেছে যাবৎকালে এটা, এগুলো। ঠিক আছে, খেয়াল করো। স্পিকিং ইনডিফারেন্টলি টু হিম, আমি বলতেছে তার সাথে উদাস ভাবে কথা বলতাম। বাবার সাথে আমরা প্রায় বাবার সাথে এভাবে উদাস ভাবে কথা বলি। আমিও তো অনেক বলেছি, অনেক মানে অনেক, তাই না? তুমি হয়তো বলতেছো, তুমি উদাস ভাবে একটু ধমক দিয়ে পড়তে বলতেছে, তুমি বলতেছো যাও, তুমি পড়ার কি বুঝো? কি উদাসীনতা প্রকাশ পাচ্ছে। কোন বাবার সাথে? হু হ্যাড ড্রাইভেন আউট দ্য কোল্ড, যে বাবা ঠান্ডা দূর করেছে। তোমার বাড়িতে হয়তো বরফ পড়ে না আমেরিকা ইউরোপের মতো, কিন্তু তোমাকেও তো বরফ ঘিরে ধরেছে। না পাওয়ার বরফ, অভাবের বরফ, অনেক কিছুই ঘিরে ধরতে পারতো বাবা না থাকলে। সেই বাবার সাথে বলতেছো ইনডিফারেন্টলি কথা বলতেছো, উদাসীন ভাবে। বলছে কোন বাবার সাথে? হু হ্যাড ড্রাইভেন আউট দ্য কোল্ড, যে আমাদের ঠান্ডা সরিয়েছে। অ্যান্ড পলিশড মাই গুড শুজ অ্যাজ ওয়েল, আমার পলিশ করা জুতোটা আবারও পলিশ করেছে, যে জুতো আর পরিষ্কার করার দরকার ছিল না। এর মধ্যে দিয়েই বলছে, দেখো খেয়াল করে, স্পিকিং ইনডিফারেন্টলি টু হিম, অর্থাৎ এখানে বক্তা, এখানে কবি রিগ্রেট করেছে তার বাবার প্রতি এই ইগনোরেন্স নিয়ে, হিজ পাস্ট ইগনোরেন্স। দেখো এই লাইনটার মধ্যে দিয়ে, হেয়ার দ্য পয়েট, এখানে কবি, অথবা হেয়ার দ্য স্পিকার রিগ্রেটস, খেয়াল করো, রিগ্রেটস করেছে, অনুতপ্ত হয়েছে, কিসের জন্য? হিজ পাস্ট ইগনোরেন্স, হিজ পাস্ট ইগনোরেন্স। বাবার প্রতি যে অবজ্ঞা ছিল, কি সম্পর্ক? অফ হিজ ফাদার লাভ, অফ হিজ ফাদার স্যাক্রিফাইস, ইগনোরেন্স অফ হিজ ফাদার স্যাক্রিফাইস। বাবার যে স্যাক্রিফাইস, যে বুঝতে পারছো, স্যাক্রিফাইস ছিল, বাবার যে লাভ ছিল, যে প্রেম ছিল সন্তানের প্রতি, সন্তান সেটাকে
ইগনোর করেছে, যেটা আমি তুমি সবাই করতেছি। এবং বলছে, দেখো খেয়াল করো, হু হ্যাড ড্রাইভেন আউট দ্য কোল্ড, যে আমাদের বাড়ি থেকে শীত দূর করত। এই কোল্ডের মধ্যে লুকিয়ে আছে অনেক অভাব, অনটন, সবকিছু, যন্ত্রণা, এগোনি, পেইন, সাফারিং দূর করতো। সেই বাবার সাথে আমরা উদাসীন ভাবে কথা বলতাম। অ্যান্ড পলিশড মাই গুড শুজ অ্যাজ ওয়েল, এবং যে আমার পলিশ করা জুতোটা আবারও পলিশ করতে, এর মধ্যে দিয়ে রেসপন্সিবিলিটি ফুটে উঠেছে বাবার প্রতি। বলছে সন্তানের প্রতি বাবার যে অমুক দায়িত্ব, সেটা ফুটে উঠেছে। সো ফর দিস রিজন দ্য পয়েট নাও রিয়েলাইজড, এই মুহূর্তে অথবা আন্ডারস্ট্যান্ড, বুঝতে পেরেছে দ্য ডেপথ অফ ফাদার্স লাভ। এই কথাগুলো, কনসেপ্টগুলো কিন্তু বুঝো। থ্রু দিস স্ট্যাঞ্জা, এই লাইনগুলোর মধ্যে, এই স্তবকের মধ্যে দিয়ে the writer, the speaker, the poet finally or successfully understand that, বুঝতে পেরেছে the depth of father's love, বাবার সত্যিকারের যে বাবার ভালোবাসার যে গভীরতা, সেটা বুঝেছে। এই বুঝবো কখন বুঝবা তুমি? বাবার মৃত্যুর পরে আমরা বুঝবো, অথবা আমাদের উত্তর প্রজন্ম আসলে, আমার সন্তান সন্ততি, তোমার সন্তান সন্ততি পৃথিবীতে আসলে, ওই পিতৃ স্নেহ তোমাকে যখন ঘিরে ধরবে, তখন তোমার মনে পড়বে, হোয়াট ডিড আই নো, হোয়াট ডিড আই নো। এটা কিন্তু রিপিটেশন হয়েছে, বলো। এটাকে বলা হয় অ্যানাফোরা। অ্যানাফোরা মনে থাকবে? অ্যানাফোরা মানে, একটু আগে ভালো করে বুঝো, অ্যালিটারেশন এবং অ্যানাফোরার মধ্যে পার্থক্য কি। আমি একটা উইলিয়াম শেক্সপিয়ারের একটা কবিতার লাইন লিখি, ব্লো ব্লো দো উইন্টার উইন্ড, শীতের বাতাস তুমি আরো প্রবাহিত হও। দেখো, উইন্টার, ডাব্লিউ ডাব্লিউ, এটা অ্যালিটারেশন, কারণ উইন্টার আর উইন্ড এটা এক শব্দ ছিল না, শুধু মিলটা ছিল ডাব্লিউ এর, এটা অ্যালিটারেশন। কিন্তু ব্লো ব্লো, এখানে তুমি বলতে পারো যে ভাইয়া এখানেও কনসোনেন্ট, এখানেও কনসোনেন্ট, তাহলে কি এটা অ্যালিটারেশন? না, কারণ ব্লো ব্লো হুবহু একই শব্দের পুনরাবৃত্তি হলে হবে অ্যানাফোরা, শুধু বর্ণের পুনরাবৃত্তি হলে হবে অ্যালিটারেশন। অ্যালিটারেশন কি? রিপিটিশন অফ কনসোন্যান্ট। অ্যালিটারেশন হচ্ছে কনসোন্যান্টের পুনরাবৃত্তি। অ্যানাফোরা কি? রিপিটেশন অফ ওয়ার্ড, শব্দের পুনরাবৃত্তি। অ্যালিটারেশন, অনুপ্রাস হচ্ছে বর্ণের পুনরাবৃত্তি, আর অ্যানাফোরা হচ্ছে শব্দের পুনরাবৃত্তি, বাক্যের পুনরাবৃত্তি। কবি বলছে, হোয়াট ডিড আই নো, হোয়াট ডিড আই নো, আমি কি জানতাম, কি বা জানতাম, অফ লাভস অস্ট্রি। অস্ট্রি মানে ওই যে স্ট্রিক্ট, হার্শ, একটু আগে লিখেছিলাম, কর্কশ, অ্যান্ড লোনলি অফিসেস, এর মধ্যেই লুকিয়ে ছিল নিভৃত প্রেম। আমি কি জানতাম, আমি তো বুঝতেই পারিনি, এই কর্কশতার মধ্যেও, এই স্ট্রিকনেসের মধ্যেও লুকিয়ে আছে। তাই ওই যে কনসেপ্টটা একটু ভালো করে বুঝো। ফার্স্ট অ্যাডভার্ব, খেয়াল করো, এই বুঝতে পারছো? তাই ওই যে সারাদিন চিল্লাইলে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি না, লাভ ইজ অফেন এক্সপ্রেসড, এই কবিতার মধ্যে দিয়ে ফুটে উঠেছে। লিখে রাখো, লেখো, লাভ ইজ অফেন এক্সপ্রেসড, ভালোবাসা প্রকাশিত হয় থ্রু দ্য অ্যাকশন, কাজের মধ্যে দিয়ে, রেদার দ্যান ওয়ার্ডস, কথাই না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, এই যে বাজে বাজে কথা বলা, এই বাজে কথার নাম কি জানো? এটাকেও ইংরেজি সাহিত্যে বলেছে, আমরা পড়বো, এই হিউম্যান রিলেশনশিপের মধ্যেই পড়বো, জেরি এর মধ্যে আমরা পড়বো, মাদারিন ম্যানভের, হাইপার বোল, অতি রঞ্জন, বাড়িয়ে বাড়িয়ে বলা, আমি তোমার জন্য এক আলোক বর্ষ অপেক্ষা করব, এই যে বাজে কথা বলা, এগুলোকে ইংরেজি সাহিত্যে বলেছে হাইপার বোল, অতি রঞ্জন। আই এম সো টল, আমি এতটাই লম্বা, দ্যাট আই ক্যান হ্যাভ টাচ দ্য মুন, যেন আমি চাঁদ ছুঁতে পারি। এই যে অসম্ভবপর অর্থকে সম্ভাবনার দৃষ্টিতে দেখা, এদেরকে আমরা হাইপার বোল বলি। বুঝতে পারছো? আমরা এই স্ট্যাঞ্জার মধ্যে কি প্রকাশ পেয়েছে বলো? কবি বলেছে, হোয়াট ডিড আই নো, হোয়াট ডিড আই নো, আমি কি জানতাম, অফ লাভস অস্ট্রি, ভালোবাসা এরকম স্ট্রিক্ট হয়। আমরা তো জানতে, ভালোবাসা মানে, বাবার ভালোবাসা মানে মুখে একটু আদর করে করে, তুলতুলে করে, খেয়ে নাও, পড়ালেখা করবে না, কিচ্ছু বলবে না, যেখানে ইচ্ছা সেখানে যাবে, আমরা তো ভালোবাসা মনে করি। এটা না, কবিও এটাই মনে করতো যে বাবা এত কর্কশ কেন, তুমি পড়তেছো না, তুমি পড়াশোনা করতেছো না,
রাত্রে নাক ডাকিয়ে ঘুমাচ্ছ, তোমার বাবা এসে তোমাকে একটু মারধর একটু ইয়া করলো, তুমি মনে করলো না এটা ভালোবাসা না, কিন্তু কবিও সেটা মনে করতো, এই জন্য আক্ষেপ করেছে, হোয়াট ডিড আই নো, হোয়াট ডিড আই নো, আমি কি জানতাম অফ লাভস অস্ট্রি, এই স্ট্রিকনেস, এই কঠোরতা, এই হার্শনেসের মধ্যেও প্রেম, এটা কি আমি জানতাম, অ্যান্ড লোনলি অফিসেস। সো এই জন্যই বলা হচ্ছে যে দি স্পিকার রিয়েলাইজেস দ্যাট, হ্যাঁ যদিও দেরি করে বুঝেছে, লাভ ক্যান বি কোয়াইট, ভালোবাসা এরকম নিশ্চুপ হতে পারে, লাভ ক্যান বি সলিটিউড, ভালোবাসা এরকম নিঃসঙ্গ হতে পারে, লাভ ক্যান বি সেলফলেস, ভালোবাসা এমন নিঃস্বার্থ হতে পারে, অ্যান্ড লাভ ক্যান বি আননোটিসড, ভালোবাসা এরকম লক্ষ্য নাও করা যেতে পারে, কিন্তু ওর মধ্যেও লুকিয়ে থাকে। বুঝতে পেরেছ? এখন যে কনসেপ্টটা তোমাকে নেওয়া হচ্ছে সেটা বুঝেছো? এই কনসেপ্টটা বলো। লাভ ক্যান বি কোয়াইট, নিশ্চুপ থাকতে পারে, একেবারে গভীরে থাকতে পারে, দেখা নাও যেতে পারে, তুমি ভুল বুঝতে পারো আর একজনকে। লাভ ক্যান বি সেলফলেস, এভাবে নিঃস্বার্থ হতে পারে, কারণ কবিতার মধ্যে বলেছিল নো ওয়ান থ্যাঙ্কড হিম, কেউ তাকে ধন্যবাদ জানায়নি, তাহলে সে রেগে বেগে কাজ ছেড়ে দিতে পারতো না। লাভ ক্যান বি সেলফলেস, এই বাবার ভালোবাসা লেখকের বুঝতে শেষ পর্যন্ত অনুধাবন করতে হয়েছে, হয়তো বাবার মৃত্যুর পরে বলেছে হোয়াট ডিড আই নো, হোয়াট ডিড আই নো, আমি কি জানতাম। লাভ ক্যান বি আননোটিসড, লাভ ক্যান বি এক্সপ্রেস থ্রু ওয়ার্ক, কাজের মধ্যে দিয়ে প্রকাশ পাবে, রেদার দ্যান ওয়ার্ডস, শব্দের মধ্যে দিয়ে না। অনেক মিষ্টি মিষ্টি কথা বললাম, এটাই ভালোবাসা না, এটা কাজের মধ্যে দিয়ে প্রকাশিত হবে। এই কবিতার আলোচ্য ভাব কি তাহলে? এই কবিতার খেয়াল করো, হ্যাঁ সবগুলো প্রশ্ন সলভ করে দেব, হ্যাঁ সবগুলো প্রশ্ন। এই কবিতার আলোচ্য ভাব প্যারেন্টাল স্যাক্রিফাইস, কালকে আমি থিম সামারি দুটোই লিখে নিব, ঠিক আছে? এবং এমসিকিউ সম্পর্কে জানা, পুরো এক সপ্তাহ ক্লাসের পরে পরীক্ষা হবে, এবং ঈদে আমার পক্ষ থেকে এসিপির পক্ষ থেকে টি শার্ট পাবো, আমিও একটা পুরস্কার দিব, যে প্রথম হবে, হ্যাঁ ঠিক আছে? যা যা বলা হয়েছে, ভেরি অ্যাডভার্ব, ভেরি অ্যাডভার্ব, হ্যাঁ ভেরি অ্যাডভার্ব। কালকে আমাকে কনসেপ্টটা বলবা যে কি লেখা হয়েছে। যেমন প্রথম স্তবকের মধ্যে দেখো 30 মিনিট ইংলিশ 1 ঘন্টা হয়ে যাচ্ছে, নাম 30 মিনিট ইংলিশ দিয়েছি, সো 30 মিনিট মিনিমাম, ম্যাক্সিমাম আরো হইতে পারে। তো আলটিমেটলি কি হচ্ছে, এই কবিতার প্রথম স্ট্যান্জার মধ্যে দিয়ে প্রকাশ পাইছে কি দেখেছো? ফাদার্স নট অনলি ওয়ার্কস হার্ড, শুধুমাত্র কঠোর পরিশ্রমই করে না, বাট অলসো এনশিওরস ফ্যামিলিজ কমফোর্ট, পরিবারের। দ্বিতীয় স্তবকের মধ্যে কি প্রকাশ পেয়েছে? সেলফলেসনেস, নিঃস্বার্থতা প্রকাশ পেয়েছে। আর তৃতীয় স্তবকের মধ্যে কবি গিল্টি ফিল করেছে, কবি রিয়েলাইজেশন হয়েছে, ভীষণভাবে রিয়েলাইজড করেছে তার ইগনোরেন্সের জন্য। দ্য স্পিকার রিগ্রেটস হিজ পাস্ট ইগনোরেন্স অফ হিজ ফাদার স্যাক্রিফাইস, অ্যান্ড ফাইনালি হি রিয়েলাইজ দ্যাট দ্য ডেপথ অফ হিজ ফাদার্স লাভ। কিন্তু তখন আর সময় ছিল না, তখন সে শুধু, আমি কি জানতাম লাভ ক্যান বি কোয়াইট আইসোলেটেড, লাভ ক্যান বি কোয়াইট এমন নিশ্চুপ হতে পারে, লাভ ক্যান বি স্ট্রিক্ট, লাভ ক্যান বি হার্শ, নির্মমতা মানে কর্কশের মধ্যেও প্রেম, লাভ ক্যান বি আননোটিসড, এই কনসেপ্ট নিয়ে আসছে। আচ্ছা ওকে ফাইন, সবাই বুঝতে পারছো? প্রতিদিন 10টা 15-তে ক্লাস হবে আগামীকালকে। তোমরা সবাই হচ্ছে এই ইয়াটাকে জানিয়ে দিবা। এবং এসিপি পাওয়ার প্লে প্রোগ্রামে তো ক্লাস নিচ্ছি, ওখানে যেটা হচ্ছে ইংরেজি ক্লাস করা হয়েছে আমার, আবার 22 তারিখে ক্লাস আছে, ঠিক আছে? 22 তারিখে সকাল 10টায় পেইড ব্যাচে ক্লাস রয়েছে। রাইট ইউজ অফ ভার্ব নিয়ে আলোচনা করব, পুরো কনসেপ্ট গুলো নিয়ে, যেভাবে প্রশ্ন আসে, কিভাবে প্রশ্ন সলভ করতে হয়, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। সেই ল্যাকিংস গুলো আমরা এখানে নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সো আলটিমেটলি সবাইকে জানিয়ে দাও, এবং আমার ক্লাস যদি বুঝতে পারো সবাই একটু নোট, ওকে ফাইন, হ্যাঁ সবগুলো কনসেপ্ট তোমরা এই ক্লাসের মধ্যেও সব প্রবলেমগুলো আজকে মেসেজ করে জানাবা। আমি পেজে আছি, সো মেসেজগুলো আমি দেখতে পারবো, মেসেজ করে জানাবা, গ্রুপে একটু জানাবা। এই যে একজন বলল কমপ্লিটিং সেন্টেন্সের, এটা নিয়ে প্রত্যেকটা কনসেপ্ট ধরে ধরে আলোচনা হবে। কালকে আমরা প্রথমত এই পয়েমের থিম আমরা সামারি লিখবো, প্রত্যেকটা স্ট্যান্জা, এই স্ট্যান্জা সমান কি বুঝিয়েছে, আমরা আজকে যথেষ্ট আলোচনা করেছি।
কিছু এমসিকিউ থাকবে, সব মিলায়ে পুরো সপ্তাহ পরে একটা এক্সাম হবে, ঠিক আছে। এসিপি এর ক্লাস কি সকালবেলা হয় এবং দুপুরে রোজার মধ্যে হয়। রোজার পরে সেকেন্ড ফেজের ক্লাসের রুটিন হয়তো একটু চেঞ্জ হবে। সো যারা এখন পর্যন্ত জয়েন করো নাই, বুঝছো, অনেক ডেডিকেটেডলি ক্লাস নেওয়া হচ্ছে এবং আলটিমেটলি যেটা বলা হচ্ছে, আর কি বলবো বলো, এই ক্লাসের আমি নিজেকে আসলে ওইভাবে হাইলাইটস করব না, কখনো না। আমার বা আমাদের প্রত্যেকটা টিচার যারা ক্লাস করছে সবাই জানে মোটামুটি প্রত্যেকটা টিচার ডেডিকেটেডলি কাজ করতেছে এবং যেটা না হলে আমরা এই ফিডব্যাক এত পেতাম না স্টুডেন্টের কাছ থেকে, ঠিক আছে। সো প্রতিদিন একদম রাত 10:15 সময় এই ক্লাসটা আয়োজন হবে, 30 মিনিট ইংলিশ, এসিপি পাওয়ার প্লে প্রেজেন্ট, এবং সবাই কিন্তু উপস্থিত থাকবে। আর এই ক্লাসেরও নোটস কিন্তু জমা দিবা, এক সপ্তাহ পরে পরীক্ষা হবে একটা এই ক্লাসের আলোকে। সো এসিপির পক্ষ থেকে গিফট তুমি পেয়ে যাবা, যে প্রথম হবে, ঠিক আছে, এবং আমার পক্ষ থেকে গিফট পাবো, আমার ব্যক্তিগতভাবে সেটা। ওকে, ঈদের 4-5 দিন, হ্যাঁ ঈদের 4-5 দিন, মানে ওই দিনে তো 28 তারিখ পর্যন্ত তো এমনি, তারপরে আমাদের তো বন্ধ থাকবে, সো আগেই নেব অবশ্যই। ওকে, ওকে ফাইন, তাহলে সবাই ভালো থেকো, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।